প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন বাংলা নভেল। আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন প্রেম ও সাসপেন্সমূলক গল্প আপলোড দেওয়া হয়। পরদিন বানি ঘুম থেকে ওঠার পর তার মেজাজ খুব একটা ভালো ছিল না। সারাক্ষণ সে নিজের ঘরের ভেতরেই আটকে থাকে। নিচে লিভিং রুমে শলাকা আর মায়া সোফায় বসে আছে। দেখছো বিদি, ওই মেয়েটা সকাল থেকে নিজের ঘর থেকে একবারও বের হয়নি। নিজেকে কি ভাবে কে জানে। রেয়াংশ ওবেরয়ের স্ত্রী নিজেকে এটাই ভাবেও। এই নামটা নিজেই একটা বিশাল ব্যাপার। এর সামনে আমরাও কিছু না। আর তাছাড়া ও আসুক বা না আসুক আমাদের কি, ওর সাথে তো আর আমাদের সম্পর্ক গড়তে হবে না। কিন্তু দিদি, পরে আবার এই বানি আমাদেরই কোনো ঝামেলায় ফেলবে না তো? যা হবে দেখা যাবে। দেখা যাক ও কতদিন টিকে থাকে। কটেজে কবির নিজের ঘরে বসে বানির একটা ছবির দিকে তাকিয়েছিল। ছবিটা তার বিছানার পাশের টেবিলে রাখা। তুমি সেই সত্যটা সম্পর্কে একদমই জানো না বানি, যার সাথে তোমার অস্তিত্ব জড়িয়ে আছে। কিন্তু কেন জানি মনে হয় তুমি কিছু একটা জানো। সেদিন রাতে রেয়াংস তোমাকে কি বলেছিল তা তুমি আজ পর্যন্ত বলনি। আশা করি ওই সত্যিটা তুমি যেন কোনোদিন জানতে না পারো। একটি জীর্ণ হাভেলি। বাইরে থেকে দেখতে জায়গাটা একদমই পরিত্যক্ত, কিন্তু এর ভেতরে রয়েছে এক আধুনিক প্রাসাদ। বাইরে থেকে ধ্বংসস্তূপ মনে হলেও ভেতরে আধুনিকতার ছোঁয়া লেগে আছে সব কিছুতে। তবে এই মাটির নিচে আছে এক অন্ধকার জগৎ। ভূগর্ভস্থ অনেকগুলো কুঠুরি বা সেল আছে সেখানে, যেখানে রেয়াংশ মানুষকে বন্দি করে রাখে। রেয়াংশ এখন সেখানেই আছে। তার সাথে আছে সেরা, শীতল ও যান্ত্রিক। রেয়াংশ তার বন্দুকের ভেতর বুলেট ভরতে ভরতে শীতল গলায় প্রশ্ন করল, কি খবর বস? ও 3 দিন পর ইন্ডিয়া ফিরছে। রেয়াংশ বন্দুকটা টেবিলের ওপর রেখে দিল। তৃপ্তির হাসি। 3 দিন পর, দারুণ সিদ্ধান্ত। ওবেরয় প্যালেসের সবাই যেন খবরটা পেয়ে যায় যে আগামী 2 দিনের মধ্যে আমার আর বানির বিয়ে হবে। বস, বিয়ে মাত্র 2 দিনের মধ্যে কেন? গূঢ় ও রহস্যময়। সেরা, ও এই ভেবে আসছে যে ওই খেলায় রানীতে জিতবে। কিন্তু কথাটা অর্ধেক বলেই রেয়াংশ থেমে গিয়ে একটা ক্রূর হাসি হাসল। বুঝে গেছি বস। বিয়ের ঘোষণা যেন এখনই হয়ে যায়। রেয়াংশ সেখান থেকে বেরিয়ে গেল। ওবেরয় প্যালেসে বানি শেষ পর্যন্ত ঘর থেকে বেরোল, ক্লান্ত আর উদাস। তার আসার একদম ইচ্ছে ছিল না, কিন্তু সারাদিন ঘরে থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছিল। বানি এদিক ওদিক তাকাতে তাকাতে হাঁকছিল। ঠিক তখনই সামনে থেকে আসা টিয়ার সাথে তার ধাক্কা লাগল। সরি, কি আপদ, চোখে দেখতে পাও না নাকি? তোমার কাছে চোখ আছে তো, তুমি নিজে দেখে চলো। তুমি নিজের সীমার মধ্যে থেকো। আমার সীমা? তোমার অবগতির জন্য জানিয়ে রাখি, আমি তোমার হবু ভাবি। আমার সীমার আন্দাজ নিশ্চয়ই তোমার আছে, আর যদি না থাকে তবে চিন্তা করো না, সময় মতো বুঝিয়ে দেব আমারটা আর তোমারটাও। বানি একটা বাঁকা হাসি দিয়ে টিয়াকে একবার আপাদমস্তক দেখে পাশ কাটিয়ে চলে গেল। ওর কথায় কেন জানি হুমকির সুর পাচ্ছিলাম। ধুর, বেশি ভেবে ফেলছি হয়তো। আসলে কে এই মেয়েটা? বানি ঘুরতে ঘুরতে 2য় তলায় গেল। এখানে প্রতিটি ফ্লোরে লিফট লাগানো আছে। 2য় তলায় বেশ কিছু ঘর। বানি জানত না কোনটা কার ঘর। চারদিকে শুধু ক্যামেরা। আমাকে যদি কিছু করতে হবে তবে এই ক্যামেরাগুলো এড়িয়ে করতে হবে। এত কড়া নিরাপত্তা এখানে কেন? ঠিক তখনই একজন পরিচারিকা এসে দাঁড়ালো। ম্যাম, আপনার কি কোনো সাহায্য লাগবে? হ্যাঁ, তুমি কি আমাকে বলতে পারো এখানে কার কার ঘর আছে? নিশ্চয়ই ম্যাম, এই তলায় প্রদীপ স্যার, শলাকা ম্যাম, নমন স্যার আর মায়া ম্যামের ঘর। এছাড়া 2টো স্টাডি রুমও আছে। আসুন ম্যাম, আপনাকে উপরে নিয়ে যাই। ঠিক আছে, তোমার নাম কি? ম্যাম, আমার নাম সুমন। এই তলাটা আমার কাজের। এই 4 জন ওবেরয়ই খুব কঠিন হাড়ের মানুষ। সুমন বানিকে 3য় তলায় নিয়ে গেল। এই তলায় মানসী ম্যাম, টিয়া ম্যাম আর আর্জেন স্যারের ঘর। এখানে একটা স্টাডি রুম, লাইব্রেরি, থিয়েটার রুম, জিম আর সুইমিং পুলও আছে। আর্জেন, এই লোকটাও তার ভাইয়ের মতোই, আর ও যেভাবে আমার দিকে তাকায়, এই আর্জেনের ব্যাপারে খোঁজ নিতে হবে। ম্যাম, 4র্থ তলাটা রেয়াংশ স্যারের। ওই তলায় কারো যাওয়ার অনুমতি নেই। কোনো সমস্যা নেই, আমি একাই চলে যেতে পারব। বানি যাওয়ার জন্য পা বাড়াতেই আরেকজন পরিচারিকা এসে জানালো, ম্যাম, আপনাকে নিচে ডাকা হয়েছে। ঠিক আছে, আমি আসছি। এখন আবার কি হতে চলেছে? বানি নিচে গিয়ে দেখল সবাই বাড়ির সেখানে উপস্থিত। উত্তেজনাপূর্ণ নীরবতা। সবাইকে এখানে কেন ডাকা হয়েছে?
কাকিমা, বড় ভাইয়ের আদেশ, কোনো একটা ঘোষণা আছে। আর্জন কথাগুলো বলার সময় বাণীর দিকেই তাকিয়েছিল। তখনই সেরা সেখানে উপস্থিত হল। এ তো সেরা! আগামী 2 দিনের মধ্যে বস আর ম্যামের বিয়ে হবে। এ কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। বিস্মিত গুঞ্জন, এত তাড়াতাড়ি বিয়ে? হ্যাঁ, প্রস্তুতির তো অনেক ব্যাপার আছে, সময় লাগবে, 2 দিনে কি করে সম্ভব? সব হয়ে যাবে, আর এটা বসের আদেশ, বিয়ে 2 দিন পরেই হবে। কথাটা বলে সেরা চলে গেল। এখন আবার 2 দিনে বিয়ে? আমার তো মনে হচ্ছে এটা বিয়ে নয়, বড় কোনো লক্ষ্য, যা 2 দিনের মধ্যে পূরণ করতে হবে। লক্ষ্যই তো। বাণী সবার দিকে একবার তাকিয়ে নিজের ঘরে চলে গেল। প্রদীপ কিছু একটা ভাবতে ভাবতে বাইরে বেরিয়ে গেলেন। একটা বন্ধ ঘরের ভেতর কেউ একজন ফোনে কথা বলছিল। হ্যাঁ, 2 দিন পর বিয়ে। ওর মাথায় কি চলছে বুঝতে পারছি না। আর ওই মেয়েটাও কোনো সহজ পাত্রী নয়। হ্যাঁ, ওর ব্যাপারে তথ্য বের করার জন্য আমি লোক লাগিয়ে দিয়েছি। কথাটা বলে লোকটা ফোন রেখে বাথরুমে ঢুকে পড়ল। রেয়াংশ আর বাণীর বিয়ে কি শেষ পর্যন্ত হবে? কেন রেয়াংশ হুট করে মাত্র 2 দিনে বিয়ের সিদ্ধান্ত নিল? পরদিন বাণী ঘুম থেকে ওঠার পর তার মেজাজ খুব একটা ভালো ছিল না। সারাক্ষণ সে নিজের ঘরের ভেতরেই আটকে থাকে। বাণী ঘরে ঢোকা মাত্রই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে কবিরের নাম দেখে সে দ্রুত ও ব্যস্ত ফোনটা তুলল। হ্যালো কবির, বাণী, কেউ একজন তোমার ব্যাপারে তথ্য জোগাড় করার চেষ্টা করছে। পানির গ্লাসটা তুলতে গিয়ে বাণীর হাত মাঝপথেই থেমে গেল। আমার ব্যাপারে তথ্য কে জোগাড় করবে? কে করছে জানি না, তবে তোমার কোনো ইনফরমেশন যেন ফাঁস না হয় আমি তার ব্যবস্থা করেছি। বাণী বিছানায় ধপ করে বসে পড়ল। এবার আবার কে আমার পেছনে লাগল? শান্ত হও বাণী, তোমার কোনো তথ্য আমি বাইরে যেতে দেব না। জানি কবির, কিন্তু আমার খুব টেনশন হচ্ছে। একদিকে রেয়াংশ হুট করে 2 দিন পর বিয়ের ঘোষণা দিয়ে দিল, আর এখন আবার কেউ আমার খোঁজ খবর নিচ্ছে। 2 দিন পর বিয়ে? হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি কেন? আমিও জানি না। রেয়াংশের মাথায় কি চলছে ঈশ্বর জানেন। আচ্ছা, আমি পরে কথা বলছি। বাণী ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে মাথা চেপে বসে রইল। সব তালগোল পাকিয়ে যাচ্ছে, কিছুই পরিষ্কার নয়। এখন আবার এই বিয়ে? বাণী চোখ বন্ধ করে একটা দীর্ঘ শ্বাস নিল। অন্যদিকে কবির নিজের ফোনের দিকে তাকিয়ে ভাবছিল রেয়াংশ আসলে এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় কেন। কিছু একটা ভেবে এসে কাউকে ফোন করল। তুমি কবে আসছো? তোমাকে আগেই আসতে বলেছিলাম, কিন্তু তুমি এলে না। কাল আসছো তো? ওকে। কবির ফোনটা রেখে দিল। নিস্তব্ধতা। বাণী নিজের ঘরেই রাতের খাবার খেয়ে নিয়েছে। সে বিছানায় শুয়ে কিছু একটা ভাবছিল, ঠিক তখনই ঘরের দরজা খুলে গেল। বাণী দেখল রেয়াংশ দাঁড়িয়ে আছে। বাণী তৎক্ষণাৎ চোখ ভিড়িয়ে নিল। রেয়াংশ এসে বাণীর পাশে বসল। আমার দিকে তাকাও বাণী। ইচ্ছে না থাকলেও বাণীকে তাকাতে হল। রেয়াংশ বাণীর গাল ছুঁয়ে আলতো করে হাত বুলাতে লাগল। কি হয়েছে তোমার? তুমি 2 দিন পর বিয়ের ঘোষণা কেন করালে? কারণ বেবি, পরশু আমাদের বিয়ে। 2 দিনের মধ্যে তো আজকের দিনটা তো শেষই হয়ে গেল। তোমার মাথায় কি চলছে যতদূর জানি তোমার বিয়ে করার কোনো তাড়া ছিল না, তাহলে এখন কেন? বিশেষ কিছু কি ঘটতে চলেছে? রেয়াংশ উত্তর না দিয়ে বাণীর চোখের দিকে তাকিয়ে রইল। তোমার আবার কি হলো? বাণী বিভ্রান্ত হয়ে রেয়াংশের দিকে তাকালো। মানে? রেয়াংশ বাণীকে টেনে নিজের কোলে বসিয়ে নিল। এটাই যে কি, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আমার সবচেয়ে বড় সমস্যা তো আমার সামনেই বসে আছে। সেটা তো ঠিকই, কিন্তু এখন তুমি আমার জন্য নয়, অন্য কোনো কারণে চিন্তিত। তাই নাকি? তুমি তো দেখি খুব জানো, এমনভাবে বলছো যেন আমাকে খুব ভালো করে চেনো আর আমার মুখ দেখেই সব বুঝে গেছ। রেয়াংশ বাণীকে আরও কাছে টেনে নিয়ে ওর চোখের অতলে ডুব দিল। হ্যাঁ চিনি, কারণ আমি তোমাকে তোমার নিজের থেকেও বেশি জানি। দুজনে বেশ কিছুক্ষণ নিষ্পলক একে অপরের দিকে তাকিয়ে রইল। বাণী চোখ সরিয়ে নিয়ে বলল, আমার খুব ঘুম পাচ্ছে। রেয়াংশ বাণীকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ল। কি, তুমি এখানে কি করছো? যাও এখান থেকে। রেয়াংশ বাণীকে নিজের বাহুবন্দি করে নিল। না বেবি, আমি কোথাও যাচ্ছি না। শুভরাত্রি, এবার ঘুমিয়ে পড়ো। বাণী নিজেকে ছাড়ানোর চেষ্টা করল ঠিকই, কিন্তু রেয়াংশের শক্তির কাছে সে নস্যি। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল। ঘুম থেকে উঠে বাণী দেখল সে বিছানায় একা। যাক, আপদ বিদায় হয়েছে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ হল। বাণী দরজা খুলতেই দেখল মানুষই দাঁড়িয়ে আছে, হাতে একটা থালা। ভাবি, আজ আপনার মেরিনদিন অনুষ্ঠান, আর এগুলো আপনার পোশাক। দাদা বলেছে আমি যেন আপনাকে তৈরি করে দিই। বাণী মাথা নেড়ে সাই দিল এবং কাপড়গুলো নিয়ে বাথরুমে চলে গেল।
কিছুক্ষণ পর সে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে বসল। মানুষই তাকে সাজিয়ে দিতে লাগল। বাহ ভাবি, তোমাকে অপূর্ব লাগছে। বানি আলতো করে হাসল। আচ্ছা ভাবি, আমি একটু আসছি। বানি আয়নায় নিজেকে দেখছিল। তার পরনে ধূসর রঙের স্লিভলেস লেহেঙ্গা। বানিকে দেখতে মায়াবী লাগছিল। কোনোদিন ভাবিনি এই দিনটাও আসবে। বানি নিজের চিন্তায় মগ্ন ছিল, এমন সময় মানুষই ঘরে ঢুকল। চলুন ভাবি, নিচে সবাই অপেক্ষা করছে। মানুষই বানিকে নিয়ে নিচে নামল। রেয়াংশ ফোনে কথা বলছিল, কিন্তু বানির ওপর নজর পড়তেই সে স্থির হয়ে গেল। তার দুচোখ তখন শুধু বানিকে দেখছিল। বানি নিচে এসে সবার মাঝখানে বসল। দুজন মেহেন্দি শিল্পী তার হাতে নকশা করতে শুরু করল। মান, কি নাম লিখব? বানি একবার রেয়াংশের দিকে তাকালো এবং বলল, রেয়াংশ। নামটা শোনামাত্রই রেয়াংশ আরও গভীর দৃষ্টিতে বানির দিকে তাকালো। বাড়ির সবাই তাদের এই রসায়ন লক্ষ্য করছিল। দেখেছ আর্জুন, বড় ভাই তো সত্যিই এই মেয়েটার পেছনে পাগল হয়ে গেছে। হ্যাঁ, একটু বেশি। আসলে ও তো 2 বছর ধরেই পাগল। কিছু বললে? না, কিছু না। বানির মেহেন্দি লাগানো শেষ হলো। সে নিজের হাতের তালুতে রেয়াংশের নামটার দিকে তাকিয়ে রইল। এটা আমি নিজেই বেছে নিয়েছি। নিজের হাতের রেখায় নিজেই রেয়াংশের নাম লিখলাম। সবাই যখন ব্যস্ত, ঠিক তখনই হাতে ব্যাগ নিয়ে একটা ছেলে ভেতরে ঢুকল। ভাই! মানুষই চিৎকার করে উঠে ছেলেটিকে জড়িয়ে ধরল। এই পরিবারে আরও একজন সদস্য আছে তাহলে। ভাই, তুমি কেমন আছো? আমি ভালো আছি কিউটি। মায়া এগিয়ে এসে ছেলেটিকে জড়িয়ে ধরলেন। কেমন আছে আমার সোনা? আমার বিহান, কেমন আছো? আমি ভালো আছি মা। সবাই একে একে বিহানকে অভ্যর্থনা জানালো। বিহান রেয়াংশের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরল। রেয়াংশও তাকে বুকে টেনে নিল। কেমন আছিস তুই? আমার আবার কি হবে? ঠিক, রেয়াংশ ওবেরয়ের আবার কি হতে পারে? ভালো কথা, তুই বিয়ে করছিস অথচ আমাকে জানালি না। মানুষই না বললে তো জানতেই পারতাম না। এখন তো জানলি। এই বানি, কাল আমাদের বিয়ে। বিহান বানির কাছে গিয়ে হাত বাড়িয়ে দিল। হায়, আমি বিহান ওবেরয়, তোমার দেওয়ার বা ভাসুর, যা খুশি ভাবতে পারো। বানি মেহেন্দি মাখা হাত দুটো বিহানকে দেখালো। বিহান হেসে বলল, ও, কোনো ব্যাপার না। বিহান নিচু স্বরে বানির কানের কাছে বলল, ওবেরয় পরিবারে তোমাকে স্বাগত বানি। বিহান এক রহস্যময় হাসি দিল। বানি কিছুটা অবাক হয়ে তার দিকে তাকাল। বিহান সবার কাছে ফিরে গেল। এবার এটা আবার কি? আর একজন সদস্য। একেও খুব একটা সুবিধের মনে হচ্ছে না, তবে খারাপও লাগছে না। ওর থেকে অন্তত কোনো নেগেটিভ ভাইব পেলাম না। ভাবতে ভাবতে বানি নিজের ঘরে চলে গেল। কে এই বিহান? গল্পের মোড় কি এবার অন্যদিকে ঘুরবে? গভীর বিষণ্ণতায় বানি নিজের ঘরে গিয়ে বিছানায় বসে পড়ল। তার নজর গেল হাতের মেহেন্দির দিকে। কিছুক্ষণ মেহেন্দি দেখার পর সে বাথরুমে গিয়ে হাত ধুয়ে বেরিয়ে এলো। হাত ধোয়ার পর বানি লক্ষ্য করল মেহেন্দির রং খুব গাঢ় হয়েছে। এটা দেখে তার মুখে একটা তিক্ত হাসি ফুটে উঠল। মা বলতো, মেহেন্দির রং যত গাঢ় হয় স্বামী তত বেশি ভালোবাসে। কিন্তু এখানে তো সব উল্টো। আমার হবু স্বামী আমাকে ভালোবাসে না, আমি ওর কাছে শুধু একটা আসক্তি। বানি ফোন তুলে কবিরকে কল করল। হ্যাঁ বানি। কবির, এই বাড়িতে আরও একজন সদস্য আছে, বিহান ওবেরয়, নামান ওবেরয়ের ছেলে। কি? এখন আবার এই কোত্থেকে এলো? জানি না, তবে ওকেও খুব একটা সহজ মনে হচ্ছে না, আবার খারাপও লাগছে না। বানি, তুমি এভাবে হুট করে কাউকে বিশ্বাস করতে পারো না। জানি, তাই আগে ওর ব্যাপারে সব ভালো করে খোঁজ নেব। সেটা ভালো। কাল তুমি আসছো তো? কাল বিয়ে। আসব, এই দিনটা মিস করতে পারি না। কবিরের কথায় বানি আর কিছু না বলে ফোনটা কেটে দিল। ওদিকে কবিরের মুখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। এই হাসির রহস্যটা কি? সেটা খুব শিগগিরই জানতে পারবে। তুমি বানির বিরুদ্ধে কিছু করছো না তো? কি আজেবাজে বকছ বিনীত? তুমি খুব ভালো করে জানো বানি আমার কাছে কি। জানি, কিন্তু একটা চরম সত্যি হলো, কাল বানি চিরকালের মতো রেয়াংশের সাথে জড়িয়ে যাবে। আর রেয়াংশ আন্ডারওয়ার্ল্ডের বাদশা, আমাদের সবচেয়ে বড় টার্গেট। বানি ওরই অংশ হতে যাচ্ছে। যাই হোক না কেন, আমি বানিকে কোনো দিন কিছু হতে দেব না। ও আমার কাছে খুব স্পেশাল। রেয়াংশের সাথে যাই ঘটুক না কেন, বানির গায়ে একটা আঁচড়ও আমি লাগতে দেব না। ওবেরয় প্যালেস। বানি পোশাক বদলানোর জন্য কাপড় বের করছিল, ঠিক তখনই রেয়াংশ ঘরে ঢুকল। কি হয়েছে? রেয়াংশ কোনো উত্তর না দিয়ে এগিয়ে এসে বানির হাত ধরে তাকে টেনে বাইরে নিয়ে গেল। লিফটে উঠে সে 4র্থ তলার বোতাম টিপল। বানি বিভ্রান্ত হয়ে রেয়াংশের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। লিফট থামল। দুজনে বাইরে বেরিয়ে এলো। এটা রেয়াংশের ফ্লোর। বানি এখানে প্রথমবার এসেছে। রেয়াংশ বানির কোমরে হাত রেখে বলল, এটা আমাদের ফ্লোর বেবি। কাল রাত থেকে তুমি এখানেই থাকবে। এটা তুমি এখনো দেখোনি, তাই ভাবলাম তোমাকে তোমার বন্দিশালাটা একবার দেখিয়ে আনি।
রেয়াংশ এক ক্রূর হাসি দিয়ে বলল, ওভাবে হ্যাঁ করে তাকিয়ে থেকো না বেবি, এটাই সত্যি। এটা তোমার খাঁচা, আর তুমি সারা জীবন এখানেই থাকবে, শুধু আমার হয়ে। বাণী ঘৃণার দৃষ্টিতে ওর দিকে তাকালো, কিন্তু মুখ খুলল না। রেয়াংশ ঠিকই বলছে, সে এখন ওর হাতের পুতুল। রেয়াংশ বাণীকে নিজের ঘরে নিয়ে গেল। দরজায় পাসওয়ার্ড লক দেওয়া। রেয়াংশের ঘরটা পুরো প্রাসাদের সব থেকে বড় ঘর। ঘরের থিম বাদামি আর কালো, যা বেশ গাঢ় আর রহস্যময়। বাণী দেখল ঘরে অনেক প্রাচীন ও মূল্যবান শৌখিন জিনিস রাখা আছে। একটা বড় বারান্দা, আর সবথেকে অবাক করা বিষয় হল দেওয়াল জুড়ে বাণীর বড় বড় ছবি। রেয়াংশ পেছন থেকে বাণীকে জড়িয়ে ধরল। কেমন লাগলো আমাদের ঘর? আমাদের? রেয়াংশ বাণীর কাঁধে একটা চুমু দিয়ে বলল, আমাদের। কাল রাত থেকে তুমি এই ঘরে, এই বিছানায় আমার সাথেই থাকবে। বাণী ঝট করে ঘুরে রেয়াংশের দিকে তাকালো। 2 বছর আগে তুমি আমাকে যা বলেছিলে, সেটা কি সত্যি? যদি হয় তবে আমি পুরোটা জানতে চাই। বেবি, এত উত্তেজনা মন্দ নয়। ওসব কথা কাল আমাদের ফুলসজ্জার রাতেই জানতে পারবে। আমাদের মধ্যে কোনো ফুলসজ্জা হবে না। আসলে তুমি ঠিকই বলেছ, ওসব তো আমাদের অনেক আগেই হয়ে গেছে। তবে বিয়ের পর আমাদের ওটা প্রথম রাতই হবে। তুমি আমার ধারে কাছেও আসতে পারবে না। রেয়াংশ বাণীকে নিজের খুব কাছে টেনে নিয়ে চোখে চোখ রেখে বলল, তোমার কি সত্যিই মনে হয় তুমি আমাকে নিজের কাছে আস থেকে আটকাতে পারবে? বাণী কোনো জবাব দিল না। সে জানত রেয়াংশ চাইলে তাকে আটকানোর ক্ষমতা তার নেই। বাণী রেগে গিয়ে রেয়াংশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তুমি জানো, তুমি খুব খারাপ। না জানি কত মেয়ের সাথে কি কি করেছ, তাও আবার। বাণী! হঠাৎ চিৎকারে বাণী স্তব্ধ হয়ে গেল এবং ভয়াতুর চোখে রেয়াংশের দিকে তাকালো। আমি যাই হই না কেন, চরিত্রহীন নই। আজ পর্যন্ত আমার জীবনে যদি কোনো মেয়ের সবচেয়ে কাছে এসে থাকে, তবে সে শুধু তুমি। রেয়াংশ ওবেরয়ের পেছনে মেয়ের অভাব নেই, কিন্তু কেউই আমার ধারে কাছে ঘেঁষতে পারেনি। একমাত্র তুমিই রেয়াংশ ওবেরয়ের শরীর স্পর্শ করেছ। সেদিন রাতে শুধু তুমি নও, আমি নিজেও নিজের কৌমার্য হারিয়েছিলাম। আর একটা কথা, আজ এই আজেবাজে কথা তোমার মুখ থেকে শুনলাম। দ্বিতীয়বার যেন না শুনি, না হলে কথা বলার মতো অবস্থা আমি তোমার রাখব না। বুঝেছ? বাণী শুধু মাথা নেড়ে সাই দিল। মুখে বলো বাণী। বাণী চোখের পানি চেপে কোনো মতে বলল, হ্যাঁ বুঝেছি, বের হও এখান থেকে। বাণী অবাক হয়ে তার দিকে তাকালো। আমি বলেছি বের হও বাণী। বাণী দ্রুত সেখান থেকে চলে গেল। রেয়াংশ নিজের রাগ শান্ত করতে ঘরের ভেতরে থাকা ব্যক্তিগত বারে চলে গেল। কবির কি বাণীর থেকে বড় কোনো সত্যি গোপন করছে? কাল কি রেয়াংশ আর বাণীর বিয়েটা নির্বিঘ্নে সম্পন্ন হবে, নাকি ঘটবে অভাবনীয় কিছু? বাণী নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় বসে পড়ল। আজ সে প্রথমবার রেয়াংশকে এতটা ক্ষিপ্ত হতে দেখেছিল। সত্যি বলতে বাণী আজ পর্যন্ত আসল রেয়াংশে মুখোমুখিই হয়নি। রেয়াংশ বাণীর সামনে সবসময় অন্য এক মানুষ সেজে থাকত, কিন্তু আজ সে রেয়াংশ ওবেরয়ের এক ঝলক দেখেছে। কি হয়েছিল আমার? আমি কেন ওর সামনে থেকে ভয় পেয়ে চলে এলাম? কিন্তু ও তো খুব জোরে চিৎকার করছিল। ধুর, বাদ দাও ওসব। বাণী পোশাক বদলানোর জন্য বাথরুমে চলে গেল। ফিরে এসে সে বিছানায় গা এলিয়ে দিল। খুব ক্লান্ত থাকায় শোয়ার সাথে সাথেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। অন্যদিকে রেয়াংশ তখন নিজের ঘরে। সে বাণীর ছবির দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল, আজ তুমি আমাকে আঘাত করেছ বাণী, তাই সাজা তো তোমাকে পেতেই হবে। তোমাকে না হলেও তোমার আপনজনদের, কারণ তাদের কষ্টে তুমিও কষ্ট পাবে। কথাটা বলে রেয়াংশ কাউকে ফোন করল। বাণী গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। ফোনের শব্দে বাণীর ঘুম ভেঙে গেল। সে দেখল সোমাংশের হস্টেল থেকে ফোন এসেছে। বাণী তড়িঘড়ি করে ফোনটা ধরল। হ্যালো, আপনি কি সোমাংশের দিদি বলছেন? আমি সোমাংশের ক্লাস টিচার বলছি। হ্যাঁ, আমি সোমাংশের দিদি বলছি। কি হয়েছে? মিস মেহরা, সোমাংশ আজ একটা ছেলেকে খুব খারাপভাবে মেরেছে, তাই আমাকে ওকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করতে হচ্ছে। শিক্ষিকার কথা শুনে বাণী স্তব্ধ হয়ে গেল। দেখুন ম্যাম, নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আপনি তো সোমাংশকে চেনেন, ও এমন কাজ করতেই পারে না। মিস মেহরা, এখন আর কিছু করার নেই। আমাকে ওকে সাসপেন্ড করতেই হবে। অন্য ছেলেটি বেশ আঘাত পেয়েছে, আর তার বাবা মাও অভিযোগ জানিয়েছেন। আমি কি একবার সোমাংশের সাথে কথা বলতে পারি? শিক্ষিকা সোমাংশকে ফোনটা দিলেন আবেগের সাথে। সোমাংশ বাবু, দিদি, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো, প্লিজ কিছু একটা করো। মা যদি জানতে পারে তবে। শান্ত হ সোমাংশ, কিচ্ছু হবে না। আমি আছি তো। তোকে মাত্র 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করেছে। মাকে কিচ্ছু জানতে দেব না। কবির তোকে নিতে পৌঁছে যাবে, ঠিক আছে? আচ্ছা দিদি,
সোমাংশ ফোনটা কেটে দিল। বাণীর সাথে সাথে কবিরকে কল করল। কবির, একটা খুব জরুরি কাজ আছে। কি হয়েছে? তোমাকে খুব অস্থির শোনাচ্ছে কেন? কবির, তুমি সোমাংশকে নিজের বাড়িতে নিয়ে যাও। ওকে 1 সপ্তাহের জন্য স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড কেন? টিচার বলছিলেন ও নাকি কোনো ছেলেকে মেরেছে, কিন্তু আমি সোমাংশের সাথে কথা বললাম, ও অস্বীকার করছে। ছেলেটা খুব ভয় পেয়ে আছে। তুমি প্লিজ তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আমি পরে কথা বলছি। কবির ফোন রেখে দিল। আমাকে সোমাংশের সাথে দেখা করতে যেতে হবে। বাণী বিড়বিড় করে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে আসতেই মানসীর সাথে তার দেখা হলো। মানসী, আমি একটু বাইরে যাচ্ছি, কিছুক্ষণ পরই চলে আসব। কিন্তু ভাবি, আপনি এখন বাইরে যেতে পারবেন না। মানে বিয়ের আগে আপনার বাইরে যাওয়া নিষেধ, বড় ভাই কড়াভাবে মানা করে দিয়েছেন। কি? কিন্তু আমার খুব জরুরি কাজ আছে। ভাবি, যদি খুব দরকারি হয় তবে আপনি বড় ভাইয়ের সাথে কথা বলতে পারেন, হয়তো উনি অনুমতি দিলেও দিতে পারেন। বাণী মাথা নেড়ে সাই দিলেও তার মাথায় রেয়াংশের সেই রুক্ষ আচরণের কথা ঘুরছিল। ও তো আগে থেকেই রেগে আছে, জানি না পারমিশন দেবে কিনা, কিন্তু কথা তো বলতেই হবে। ভাবতে ভাবতে বাণী লিফটে উঠে পড়ল। বাণী সোজাসুজি 4র্থ তলায় গেল। লিফট থেকে বেরিয়ে রেয়াংশের ঘরে ঢুকল সে। ঘরে কাউকে না দেখে শেষ পর্যন্ত সে বারান্দায় গেল। রেয়াংশ সেখানেই দাঁড়িয়েছিল। বাণী নিঃশব্দে গিয়ে ওর পেছনে দাঁড়ালো। রেয়াংশ পেছন ফিরে তাকালো। এসে গেছো তাহলে? কি? তুমি কি করে জানলে যে আমি? এই সব কিছু কি তোমার কাজ? বলতে গিয়েই বাণী থেমে গেল। তার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে উঠল। রেয়াংশের মুখে এক শয়তানি হাসি ফুটে উঠল। বুদ্ধিমতী মেয়ে, কেন করলে এসব? আমার ভাই তোমার কি ক্ষতি করেছিল যে ওকে টার্গেট করলে? তোমার ওই তথাকথিত ভাইকে টার্গেট করার কোনো প্রয়োজন আমার নেই। ওটা স্রেফ একটা শাস্তি ছিল। কিসের শাস্তি? রেয়াংশ বাণীর খুব কাছে এসে দাঁড়ালো। আমাকে নিয়ে প্রশ্ন তোলার শাস্তি। তোমাকে আঘাত করলে হয়তো তুমি ভুলেও যেতে, কিন্তু তোমার পরিবারের ক্ষতি হলে তুমি তা কোনো দিন ভুলবে না। তুমি আমাকে অপমান করেছ, তাই তার মাসুল দিচ্ছে তোমার ভাই। শেষ পর্যন্ত ওই তো তোমার দুর্বলতা, তাই না? পরিবার তো তোমারও আছে, তাহলে তারাও তো তোমার দুর্বলতা। যদি কেউ তাদের উপর... ভুল করছো বেবি। পরিবার নিশ্চয়ই আছে, কিন্তু তারা আমার দুর্বলতা নয়। রেয়াংশ ওবেরয়ের কোনো দুর্বলতা নেই আর কোনোদিন হবেও না। কথাটা বলে রেয়াংশ সেখান থেকে চলে গেল। বাণী সুইমিং পুলের পাশে গিয়ে পানিতে নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে গুমড়ে উঠল। সবার কোনো না কোনো দুর্বলতা থাকে রেয়াংশ, আজ নয়তো কাল তোমারও হবে। আর আমি প্রার্থনা করি সেই দুর্বলতা যেন পৃথিবীর সমস্ত কষ্ট পায়, যাতে তুমিও যন্ত্রণার স্বাদ পাও। তোমার সবচেয়ে কাছের মানুষটাই হবে তোমার দুর্বলতা। যখন সে কষ্টে থাকবে তখন তুমিও ছটপট করবে। ঈশ্বর করুন সেই দিন যেন খুব তাড়াতাড়ি আসে। বাণী গটগট করে সেখান থেকে চলে গেল। সে আসলে কার জন্য এই কষ্টের প্রার্থনা করছে সেটা সে জানত না। বাণী নিজের ঘরে ফিরে এলো। সে বুঝতে পেরেছে রেয়াংশ যখন নিজে থেকে এসব ঘটিয়েছে, তখন সে কিছুতেই সোমাংশের সাথে দেখা করতে দেবে না। বাণী পানি খাচ্ছিল, তখনই কবিরের ফোন এলো। হ্যালো, আমি সোমাংশকে নিজের বাড়িতে নিয়ে এসেছি। ও এখন কেমন আছে? একটু ভেঙে পড়েছে, তবে বিনি তোর মন ভালো করার চেষ্টা করছে। ভালো। কবির, মা যেন কোনোভাবে এটা জানতে না পারে। চিন্তা করো না, আমি সামলে নেব। কিন্তু এসব হলো কিভাবে? তুমি কি সব জানো? দীর্ঘশ্বাস ফেলে। কবির, আমি এখন এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। কবির ফোনটা কেটে দিল। বাণী ফোনটা টেবিলের উপর রেখে দিল। রাতের খাবার নিজের ঘরেই খেয়ে সে শুয়ে পড়ল, কারণ কালকের দিনটা তার জীবনের সবথেকে বড় ঝড়ের দিন হতে চলেছে। বাণী কি কোনোভাবে সোমাংশের সাথে দেখা করতে পারবে? রেয়াংশের এই নিষ্ঠুর অত্যাচার বাণী আর কতদিন সহ্য করবে? ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।